গত প্রায় 2 বছরে যদি কোনো কিছুর নাম সবথেকে বেশিবার উঠে থাকে তাহলে সেটা হলো ChatGPT and AI। One of the leading companies in the field, OpenAI, has unveiled its latest chatbot called GPT-4o. ChatGPT. Chatbot GTP. ChatGPT. কেউ ChatGPT দ্বারা ম্যালওয়্যার ক্রিয়েট করতেছে, আবার প্রায় শতাধিক প্লাস স্টুডেন্টস প্রতিনিয়ত পরীক্ষায় এর মাধ্যমে নকল করে যাচ্ছে। কেউ বা আবার এটি ব্যবহার করে ডেটিং অ্যাপগুলোনে প্রচুর পরিমাণে স্প্যামিং করতেছে। কিন্তু সবথেকে ভয়ানক ব্যাপার হলো এটির কারণে অনেকে নিজেদের চাকরি হারাচ্ছে। তো আবার কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এর মাধ্যমে তার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কমপ্লেক্স ইকুয়েশনগুলো সমাধান কিছু সেকেন্ডের ভিতরেই পেয়ে যাচ্ছে। এছাড়াও চ্যাটজিপিটিকে মানুষ ব্যবহার করতেছে তাদের নিত্যদিনের প্রয়োজনীয় নানা কাজে, যেমন ওয়ার্কআউট প্ল্যানিং, ডায়েট প্ল্যানিং, এমনকি পড়ালেখার ক্ষেত্রেও মানুষজন নানাভাবে চ্যাটজিপিটিকে ব্যবহার করতেছে এবং উপকৃত হচ্ছে। এটি নিয়ে ইউএসের পিউ রিসার্চ সেন্টার আমেরিকান সিটিজেনের উপর একটি প্রতিবেদন তৈরি করে, যা 24শে আগস্ট 2023 সালে প্রকাশ করা হয়। এই প্রতিবেদনটি যতজন আমেরিকান সিটিজেনের উপর করা হয় তার মধ্যে যারা চ্যাটজিপিটি সম্পর্কে শুনেছে তার মধ্যে প্রায় 24% চ্যাটজিপিটিকে ব্যবহার করেছে এবং টোটাল ডাটার প্রায় 29% পুরুষ এবং 19% মহিলা। এছাড়াও প্রতিবেদনে আরও লক্ষ্য করা যায় যে 18 থেকে 29 বছর বয়সী মানুষদের মধ্যে চ্যাটজিপিটি ব্যবহার করার প্রবণতা সবথেকে বেশি থাকে বা এদের সবথেকে বেশি প্রয়োজন হয়। এই প্রতিবেদনে দেখা যায় যে এদের মধ্যে প্রায় 20% মানুষ চ্যাটজিপিটিকে ব্যবহার করেছে শুধুমাত্র বিনোদন নেওয়ার জন্য এবং 19% মানুষ এটিকে ব্যবহার করেছে নতুন কিছু শেখার জন্য এবং 16% মানুষ এটিকে ব্যবহার করেছে তাদের কোনো না কোনো কাজে সাহায্য নেওয়ার জন্য। কিন্তু আসলে এই চ্যাটবটগুলো কি জিনিস? এদের আদৌ কি মানুষের মতন চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে? এরা কি ভবিষ্যতে আদৌ মানুষের মতন থিঙ্ক করতে পারবে? এরা কি ইন ফিউচার আসলেই মানুষদেরকে রিপ্লেস করার ক্যাপাবিলিটি রাখে? বা বর্তমানে চ্যাটজিপিটি বা চ্যাটজিপিটির মতন চ্যাটবটগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে এদের যে ইউজেসটা আছে এটাকে ইনক্রিজ করে বা ইউটিলাইজ করে আমরা সর্বোচ্চ ভালো ফলাফল পাইতে পারি? এই সকল বিষয় জানতে হলে আমাদেরকে প্রথমে একটু ইতিহাস ঘাঁটতে হবে। That means we have to understand the rise of AI. তো চ্যাটজিপিটি বা ওভারঅল এআই সিস্টেমের অরিজিন স্টোরি জানতে হইলে আমাদেরকে 2024 থেকে ডিরেক্টলি চলে যেতে হবে 1956-এ। তো অলমোস্ট বিংশ শতাব্দীর মধ্যভাগে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোনো রোবোটিক সিস্টেম যে হিউম্যান থটকে মিমিক করতে পারবে এটার গ্রাউন্ড লেভেল যে সম্ভাবনা এবং প্রত্যাবনা আছে এইটা প্রথমবার পৃথিবীর সামনে তুলে ধরে জহান ম্যাকার্থি এবং অ্যালান টুরিং নামক এই দুই ভদ্রলোক। এরা দুইজন মিলে মেনলি অ্যালান টুরিং এর নেতৃত্বে একটা এক্সপেরিমেন্ট করা হয় যেটা তৎকালীন টুরিং ইমিটেশন গেম নামে পরিচিত ছিল, যা বর্তমানে টুরিং টেস্ট নামে পরিচিত। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে সর্বপ্রথম বিশ্বের সামনে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তুলে ধরা হয়েছিল এই প্রথম। এরপর থেকে 1950 এবং 60-এর দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার এই গবেষণা একটা নতুন গতি পায় এবং প্রাথমিক সিস্টেমগুলোকে এরা দাবা খেলা এবং অ্যালগরিদম বা ছোটখাটো অ্যানালাইসিসের জন্য টেস্ট করা হয়তো। এবং এরপরে 1980 এবং 1990 দশকের দিকে প্রথমবার নিউরাল নেটওয়ার্ক এবং মেশিন লার্নিং নামক দুইটা প্রযুক্তির আবির্ভাব ঘটে এবং এই প্রযুক্তির দুইটাই মেইনলি এর পরবর্তীতে যতগুলো চেঞ্জেস আসছে প্রত্যেকটা চেঞ্জে মেইন লিড ভূমিকা পালন করছে। এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত নিউরাল নেটওয়ার্ক বা এনএন এবং মেশিন লার্নিং বা এমএল এই দুইটা প্রযুক্তি ব্যবহার করে কিন্তু কম্পিউটাররা মেইনলি তথ্যগুলোকে শিখতে পারে। এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ এবং কম্পিউটার শক্তি, ডাটা প্রাচুর্য এবং অ্যালগোরিদমের আপগ্রেডেশনের ফলে একটা নতুন বিপ্লব ঘটে যেখানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং প্রযুক্তি এআই এর তাত্ত্বিক ধারণাকে অ্যাকচুয়ালি একটা বাস্তবিক রূপ দেয়। এই পুরো প্রসিডিউরে রিইনফোর্সমেন্ট লার্নিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই রিইনফোর্সমেন্ট লার্নিংকে ব্যবহার করে ওপেন এআই তাদের চ্যাটজিপিটিকে মেইনলি মাস্টার প্রোগ্রাম করছিল। কারণ কি চ্যাটজিপিটিকে প্রথম দিকে যদিও ম্যানুয়াল প্রোগ্রাম করা হচ্ছিল কিন্তু পরবর্তীতে এটা ডাটাবেস এবং এত বেশি কমপ্লেক্স হয়ে পড়ে যে এটাকে ম্যানুয়াল প্রোগ্রামিং করতে গেলে চ্যাটজিপিটির অ্যাকচুয়ালি বা ওপেন এআই পুরো কোম্পানির অ্যাকচুয়াল আরও অনেক বেশি টাইম লাগতো চ্যাটজিপিটিকে একটা স্টেবল পজিশনে আনতে। সো এইখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল এই রিইনফোর্সমেন্ট লার্নিং সিস্টেম। তাই আমাদেরকে একটু ডিটেলসে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই রিইনফোর্সমেন্ট লার্নিং সিস্টেমটা কি এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে।
তো রিইনফোর্সমেন্ট লার্নিং মেইনলি মেশিন লার্নিং এরই একটা শাখা বা একটা পার্ট, যেখানে এজেন্ট বা যেই হোস্ট আছে সে পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে অ্যাকশন গ্রহণ করে এবং সেই অ্যাকশনের বেসিসে একটা রেজাল্ট বা ফলাফল পায় এবং ওই রেজাল্ট বা ফলাফল থেকে নিজে নিজে আবার শিক্ষা নেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে তার যে অ্যাকশন আছে সেই অ্যাকশনকে সংশোধিত করে। এটা মূলত এক ধরনের ট্রায়াল এবং ইরর প্রসেস। তো রিইনফোর্সমেন্ট লার্নিং এর কয়েকটা প্রধান উপকরণ আছে, যার মধ্যে প্রথমে আসতেছে হচ্ছে এজেন্ট, যে সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের সাপেক্ষে একটা অ্যাকশন নেয়। এরপর আসে এনভায়রনমেন্ট বা পরিবেশ, যেটা হচ্ছে ওভারঅল সিচুয়েশন যেটা এজেন্টকে বাধ্য করে একটা অ্যাকশন নিতে। দেন আসে এজেন্টের অ্যাকশন, যেটা অবভিয়াসলি তার অ্যাকশন বা একটা পদক্ষেপ যে পরিবেশের একটা সিচুয়েশন বা একটা সার্কামস্টেন্সকে মোকাবেলা করার জন্য সে যে অ্যাকশনটা নেয়। দেন আসে হচ্ছে রিওয়ার্ড। এরপরে হচ্ছে এই অ্যাকশনটার বেসিসে তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া দেয়া হয়। এরপরে আসে হচ্ছে নীতি বা পলিসি, এজেন্ট কিভাবে কোন পরিস্থিতিতে কি ক্রিয়া করবে সেটা নির্ধারণ করা হচ্ছে এই নীতি বা পলিসি। এরপর সর্বশেষ এবং মেইন ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে ভ্যালু ফাংশন বা মূল্যায়ন ফাংশন। এটা দীর্ঘমেয়াদে কোন পরিস্থিতিতে কিভাবে কাজ করলে সর্বাধিক পুরস্কার পাওয়া যায় সেটা নিয়ন্ত্রণ করে। অ্যান্ড বর্তমানে সবথেকে ফেমাস চ্যাটবট চ্যাটজিপিটি মেইনলি এস্টাবলিশ করা হয়েছিল একদম শুরুর দিকে, যখন জিপিটি 1, 2 এবং 3-তে ইমপ্রুভমেন্ট চলতেছিল, তখন এই ভ্যালু ফাংশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। এবং পরবর্তীতে এই রিইনফোর্সমেন্ট লার্নিংকে এআই বা কম্পিউটার সিস্টেম অটোমেটিক নিজের থেকে ইউজ করা শুরু করেছিল, যার ফলে এআই নিজে ডিসাইড করতো যে তার এই রেসপন্সটা ঠিক আছে নাকি ভুল আছে এবং এর বেসিসে নতুন রেসপন্স নিত। অ্যান্ড এইভাবেই কিন্তু পরবর্তীতে চ্যাট জিপিটি যে ভার্সনগুলো আছে এগুলো আপগ্রেড হয়ে আসছে। তো এই ব্যাপারে আমরা আরো ডিটেলসে জানবো আমাদের নেক্সট ভিডিওতে, বাট আজকে মেইন আলোচনা হচ্ছে আমাদের এই হিস্টোরি এবং কিছু স্পেশাল টার্মগুলো নিয়ে। তো মোটামুটি এইখান থেকে হচ্ছে এআই এর জিনিসটা অনেক বেশি সায়েন্টিফিকচুয়াল মুভিতে এবং অনেক বেশি সায়েন্স ফিকশন বইতেও নানাবার বিভিন্নভাবে উল্লেখ করা হয়। ইভেন আয়রন ম্যানের ফেমাস জার্ভিস থেকে অনেক বেশি ইন্সপায়ার হয়েছিল অনেকে। এরপর থেকে এআই এর যেই পথযাত্রা আছে এটা আরও অনেক বেশি বুস্ট পায় এবং এটা সব থেকে বেশি একটা স্টেবল পজিশনে চলে আসে 2015 সালে, যখন এলন মাস্ক, স্যাম অল্টম্যান এবং অন্যান্য প্রতিষ্ঠাতারা মিলে ওপেন এআই নামক একটা নতুন প্রতিষ্ঠানের সূচনা করে। ওপেন এআই শুরু করার পিছনে মেইন লক্ষ্য ছিল হচ্ছে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই অ্যাচিভ করা। অ্যান্ড এই এজিআই নিজের মধ্যে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, এটা নিয়ে আমি একটু পরে বলতেছি। তো ওভারঅল এই এজিআই সিস্টেমকে অ্যাচিভ করার জন্যই ওপেন এআই প্রায় $1 বিলিয়ন পুঁজি নিয়ে তাদের যাত্রা শুরু করছিল। এখন আমরা আসি যে এই এজিআই জিনিসটা অ্যাকচুয়ালি কি, অ্যান্ড এইটা অ্যাচিভ করার জন্য মানুষ এত পাগল হয়ে আছে কেন। এজিআই যেমনটা আমি আগেই বলছি, এটার পূর্ণ মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। অ্যান্ড এইটা মেইনলি বোঝায় যে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি ধাপ যেখানে একটি মেশিন মানুষের মতন সকল ধরনের বুদ্ধিভিত্তিক কাজ সম্পন্ন করতে পারবে। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রেই দক্ষ হয়ে থাকে, কিন্তু এজিআই হলো এমন একটা সিস্টেম যেটা তার জ্ঞান ভিত্তিক ব্যবহার করে শুধু একটা পার্টিকুলার সেগমেন্টে না, বরঞ্চ বিভিন্ন সেগমেন্টে মানুষের মতন দক্ষ হতে পারে। যেরকম একজন হিউম্যান জেনারেলি পড়ালেখায় তার নিজস্ব ফিল্ডে এবং অনেক সময় তার ডিজিটাল ফিল্ডে এবং নানান ফিল্ডে কিন্তু তার অভিজ্ঞতা থাকে। যেরকম একজন নর্মাল স্টুডেন্ট সে কিন্তু তার পড়ালেখায় ভালো হইতে পারে, আবার একই সাথে সে ডিবেট বা অন্যান্য আউট কারিকুলামস অ্যাক্টিভিটি করতে পারে, আবার একই সাথে তার এডিটিং বা বিভিন্ন প্রকার অনলাইন সেন্ট্রিক বা কম্পিউটার সেন্ট্রিক নলেজও থাকতে পারে। তো এরকমভাবেই এজিআই এর মেইন লক্ষ্য ছিল যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এমন একটা সিস্টেম তৈরি করা যেটা শুধুমাত্র একটা পার্টিকুলার সেগমেন্টে না, বরঞ্চ আরও অনেক বেশি ডাইভার্সিভ ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে পারবে, যেমন একজন হিউম্যান পারে আর কি। তো এজিআই এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেরকম হচ্ছে মানুষের মতন দক্ষতা। তো এজিআই সৃষ্টির পিছনে একটা মূল লক্ষ্যই ছিল এটা, যে এজিআই এর একটা অন্যতম বৈশিষ্ট্য আর কি, যে এজিআই মানুষের মতন সকল ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারবে, তার নিজস্ব মতামত দিতে পারবে এবং মানুষের মতন সৃজনশীল চিন্তা করার অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি এটা থাকবে এবং এইটা একে অপরের সাথে কমিউনিকেটও করতে পারবে। তার সাথে এজিআই এর দ্বিতীয় যেই বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে সাধারণীকরণ ক্ষমতা। এজিআই নতুন পরিস্থিতি বা কাজের ক্ষেত্রে শিখতে এবং নিজের জ্ঞানকে
প্রয়োগ করতে পারবে, ঠিক যেমন মানুষ একটা প্রেক্ষাপট বিবেচনায় বা একটা সিচুয়েশন কনসিডার করে তার অ্যাকশন নেয়, তো এজিআইও ওই রকম সিচুয়েশন সেন্ট্রিক অ্যাকশন নিতে পারবে। এবং তৃতীয় যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এজিআই এর স্বনির্ভরতা। এজিআই নিজেই নিজেকে গাইড করতে পারবে এবং নিজেই নিজে ভুলগুলোকে ঠিক করে আবার নিজেই নিজেকে উন্নত করতে পারবে। যেরকম একজন মানুষ সেলফ ইমপ্রুভমেন্ট করে থাকে, এক্স্যাক্টলি ওইটাই এজিআই সিস্টেম করতে পারবে। সে নিজের ভুল থেকে নিজে শিক্ষা নিবে এবং পরবর্তীতে নিজেকে নিজে আপগ্রেড করতে থাকবে এবং নতুন নতুন ক্যাপাবিলিটি অর্জন করতে পারবে। উইকিপিডিয়ায় এজিআই এর ডেফিনেশন দেয়া আছে যে এজিআই হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স ইজ আ টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দ্যাট ম্যাচেস or surpass human capabilities across a wide range of cognitive tasks. দ্যাট মিনস এজিআই হলো এমন একটা সিস্টেম যেটা অনেক বিস্তৃত জায়গা জুড়ে বা মানে অনেক প্রকার ডাইভার্সিভ কাজের ক্ষেত্রে হিউম্যান ক্যাপাবিলিটিকে ম্যাচ করতে পারবে অথবা ওইটাকে সারপাস করে ওইটারও একটা মানে সুপিরিয়র ভার্সন হয়ে যেতে পারবে। সো ব্যাক টু দ্য স্টোরি, ওপেন এআই অনেক দ্রুত ব্যাপক প্রশংসা এবং আলোড়ন সৃষ্টি করে ফেলে এবং ওপেন এআই তাদের ওপেন এআই জিম টুল এর ব্যবহার করে রিইনফোর্সমেন্ট লার্নিং এর সাথে কোঅপারেশন করে ফেলে, মানে কোলাবোরেশন করে ফেলে আর কি। তো এই কোলাবোরেশনের মাধ্যমেই মূলত একটা নতুন সম্ভাবনা বা একটা নতুন পুরো একটা ওয়ার্ল্ড বা একটা সিস্টেমের ক্রিয়েশন হয়, যেটা হচ্ছে এটাকে এত দূর পর্যন্ত আসতে হেল্প করছিল। 2018 সালে ওপেন এআই সর্বপ্রথম বিশ্বের সামনে ChatGPT-1 বা GPT-1 কে উপস্থাপন করে। এই জেনারেটিভ প্রি-ট্রেইন ট্রান্সফরমেশন মডেল আমাদেরকে সামনে একটা প্যারালাল ইউনিভার্স সৃষ্টি করে দেয়, মানে একটা প্যারালাল সম্ভাবনার বা একটা অপার সম্ভাবনার সোর্স আমাদের সামনে তুলে ধরে। তবে এইটা শুধুমাত্র তাদের প্রথম মডেল ছিল এবং এইটা অ্যাকচুয়ালি যদি আমি সত্যি কথা বলি এটা অত একটা ইফেক্টিভ মডেলও ছিল না কম্পেয়ার টু তৎকালীন যেসব মডেল ছিল, যেরকম হচ্ছে আমাদের নর্মাল যে এআইগুলো আছে অ্যালেক্সা বা আমাদের গুগল, তো এইগুলোও কিন্তু মোটামুটি তৎকালীন ChatGPT থেকে বেটার পারফর্ম করতো, GPT-1 এবং GPT-2 থেকে আর কি। তো 2019 সালে 1.5 বিলিয়ন প্যারামিটার সহ GPT-2 লঞ্চ করা হয়। এখানে আমি জানি একটা কোয়েশ্চেন আসতে পারে যে প্যারামিটার জিনিসটা কি, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এর টেক্সট জেনারেশন ক্ষমতা আনপ্রেডিক্টেড ছিল এবং এইটা মোটামুটি একটা পারফরমেন্স দিতে পারছে, যদিও এটাকে তখনও পর্যন্ত তেমন একটা অ্যাকসেপ্টেবল এআই সিস্টেম হিসেবে কনসিডার করা হয়নি। কিন্তু তারপর 2020 সালে 175 বিলিয়ন প্যারামিটার নিয়ে প্রকাশিত হয় GPT-3 এবং এই GPT-3 লঞ্চের পরেই মূলত ChatGPT ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি লাভ করতে থাকে। যদিও এইটার যেই ফাউন্ডারগুলো আছে এদের পরিচিতির কারণে অলরেডি এই কোম্পানিটা অনেক বেশি পরিচিত ছিল, বাট তাদেরকে রেকগনাইজ করা শুরু করে GPT-3 মডেলের লঞ্চের পর থেকে। GPT-3 মডেল প্যারাগ্রাফ রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং বা ক্রিয়েটিভ রাইটিং এর সাথে কোডিং করা এমনকি মানুষের মতো কথোপকথনের জন্য ক্যাপেবল ছিল, যা বাস্তবে মানুষের আলাপের সাথে প্রায় ইনডিস্টিংগুইশ হয়ে যাচ্ছিল। এখন আমি ওই পুরনো প্রশ্নতে ব্যাক করি যে প্যারামিটার জিনিসটা আসলে কি। তো ChatGPT বা অন্যান্য ভাষা মডেলে প্যারামিটার হলো অভ্যন্তরীণ ভ্যারিয়েবল মডেল যা প্রশিক্ষণের সময় শেখানো হয়। এই প্যারামিটারগুলোকে ব্যবহার করে ChatGPT বিভিন্ন প্যাটার্ন, এমনকি ভাষার প্যাটার্ন এবং নিয়ম বুঝতে পারে এবং এর ফলেই হচ্ছে ChatGPT তাদের যে মেমোরি কনজাম্পশনটা আছে এটাকে ঠিকঠাক ইউজ করতে পারে। যত বেশি প্যারামিটার হবে একটা ল্যাঙ্গুয়েজ মডেল তত বেশি তথ্য ধারণ করতে পারবে এবং তত বেশি জটিল ভাষাগত কাজকে ইজিলি করতে সক্ষম হবে। এইটা অনেকটা ইকুয়েশনের ক্ষেত্রে কনস্ট্যান্টের মতন, যেমনটা আমরা y = mx + c ইকুয়েশনে m এবং c কে প্যারামিটার হিসেবে কনসিডার করতে পারি, কারণ কি এই দুইটা মেইনলি ইকুয়েশন বা যে সরলরেখাটা আছে এটার যে পজিশনটা আছে আমাদের গ্রাফে সেটাকে নির্দিষ্ট করে দেয়। সিমিলারলি প্যারামিটারের কাজটাও হচ্ছে ওই রকমই, যে প্যারামিটার হচ্ছে যে কোনো অ্যান্সারকে গেস করার জন্য বা স্পেসিফিক করার জন্য ব্যবহৃত হয় এবং এটা মেইনলি ChatGPT বা এআই মডেলগুলোকে অ্যান্সার গেস করতে হেল্প করে। যাই হোক, অনেক জ্ঞান দিচ্ছি, এখন আবার কাহিনীতে ফেরা যাক। তো GPT-3 এর সাফল্যের পর ওপেন এআই একটা নিউ লিমিটে চলে যায়, কারণ কি তারা 2020 শেষের দিকে এবং 2021 শুরুর দিকে GPT-3.5 লঞ্চ করে, যা পুরো ইন্টারনেট দুনিয়ার ব্রেক করে রেখে দেয়। পূর্ববর্তী সকল মডেলের তুলনায় এফ্লুয়েন্সি, কোহেরিটেন্স এবং ভার্সেটিলিটি প্রচুর বেশি ছিল এবং এইটার রেসপন্সগুলো অনেক বেশি রেলেভেন্ট এবং অনেক বেশি হেল্পফুল ছিল ফর দ্য ইউজার্স। আর এক্স্যাক্টলি এই কারণেই এই ভার্সনের সাথেই প্রথম ওই আশঙ্কা তৈরি হয় যে ChatGPT মেবি পরবর্তীতে বা এই ওভারঅল এআই সিস্টেম মেবি পরবর্তীতে হিউম্যানকে রিপ্লেস করে দিতে পারে। কারণ কি এই ভার্সনের জেনারেট করা লেখার সাথে মানুষের লেখার কোনো পার্থক্য করা যাচ্ছিল না, মানে অনেক কষ্টকর হয়ে পড়তেছিল। হ্যাঁ, ইভেন্চুয়ালি এই একটা পার্টিকুলার কাজ করার জন্যই আবার অনেকগুলো এআই ক্রিয়েট হয়েছে যে এটা কি এআই জেনারেটেড টেক্সট নাকি হিউম্যান রাইটিং, এটাকে আইডেন্টিফাই করার জন্যই নতুন একটা এআই কমিউনিটি বিল্ড হয়ে গেছে পুরো।
কিন্তু টু বি ভেরি অনেস্ট এই ভার্সনে মিমিক করার ক্ষমতা এবং ক্রিয়েটিভ লেখার ক্ষমতা অনেক বেশি ভালো ছিল কম্পেয়ার টু প্রিভিয়াস অল জেনারেশনস। এবং আমরা সকলে প্রায় 2024 সালের জুন পর্যন্ত এই ChatGPT 3.5 ভার্সনকেই আমরা মেইনলি ফ্রি হিসাবে ইউজ করতে পারতাম, বা এটা পাবলিক করা ছিল। যদিও এটাকে এখন আরো বেশি আপডেট করে GPT 3.5 থেকে GPT-4 মিনিতে কনভার্ট করা হয়েছে, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলতেছি। তো 2023 সালে ওপেন এআই তাদের GPT-4 কে লঞ্চ করে, এবং এই GPT-4 লঞ্চ করার পরই মেইনলি মানে এআই এর যে একটা ভালো একটা ফিউচার আছে এইটা অনেকের কাছে শিওর হয়ে যায়। কারণ GPT-4 এ অনেক বেশি আপডেট করা হয়, যদিও এর পরে আরো হিউজ আপডেট আইছে বা পুরো একটা বিপ্লব ঘটাই দিছে GPT 4.0। বাট প্রথমে আমরা একটু GPT-4 কে নিয়ে আলাপ শেষ করি। তো GPT-4 এর ছিল 10 ট্রিলিয়ন প্যারামিটার, এবং এই জন্যই এটার যে বোঝার ক্ষমতা এবং সৃজনশীল যেই ওয়ার্কগুলো ছিল এগুলো আরও অনেক বেশি ক্রিয়েটিভ এবং অ্যাকুরেট হয়ে যায় ইভেন। এবং 2023 সালে এই এআই জেনারেটেড টেক্সটকে ধরার জন্য যেই নতুন এআই কমিউনিটি বিল্ড হয়েছিল, যেটা কথা আমি একটু আগে বলছি, ওই এআই সফটওয়্যারগুলো GPT-4 এবং GPT 4.0 এর লেখাগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছিল না। এইটা এতটা বেশি অ্যাডভান্স হয়ে গেছিল। কারণ বুঝতে পারতেছেন ভাই, GPT 3.5 তাদের 175 বিলিয়ন প্যারামিটার দিয়েই পুরো দুনিয়া কাঁপায় রেখে দিয়েছিল, আর এইখানে GPT-4 10 ট্রিলিয়ন প্যারামিটার নিয়ে আসছে। যদিও এটা প্রিমিয়াম ইউজার ছাড়া বর্তমানে নর্মাল ইউজাররা ইউজ করতে পারে না, বাট স্টিল এটার যে ক্যাপাবিলিটি আছে সেটা অনেক বেশি। এই মডেল আরো অনেক জটিল জটিল কাজ, যেরকম লার্জ ডকুমেন্টকে সংক্ষিপ্ত করা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করা এবং ক্রিয়েটিভ লেখালেখির ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে। GPT-4 কে প্রথমবারের মতন অনেকগুলো স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হয়, যেরকম ব্যক্তিগত টিউটরিং, ছোটখাটো রোগ শনাক্তকরণের কাজেও এটাকে ব্যবহার করা হতো। যেরকম রোগের যেই বা ক্ষতস্থানের বা যেই সিমটমই তোমার মধ্যে দেখা যায়, এটা একটা ডিসক্রিপশন তুমি যদি GPT-4 কে দাও, তাহলে GPT-4 এটা এস্টিমেটেড যে কারণটা আছে সেটা তোমাকে বলে দিবে। তারপরে 2024 সালে মানে এই বছরেই ওপেন এআই GPT 4.0 চালু করে, যা পুরো এআই এর ডেফিনেশন গুলোকে চেঞ্জ করে রেখে দেয়। এইখানে একটা নোটিসেবল ফ্যাক্টর আছে যে ওপেন এআই কিন্তু তাদের যে প্রিভিয়াস জেনারেশন গুলো আছে এই জেনারেশনকে নিজেরা মডারেট করছিল, কিন্তু GPT 3.5 এবং GPT-4 কিন্তু ইউজাররা অনেক বেশি ইউজ করায় ইউজারদের যে ডাটাগুলো আছে এগুলোকে এটা ট্রেনিং ডাটা হিসাবে নতুন যে GPT 4.0 আছে এটাকে ফিট করানো হয়েছে। মানে এইটা দিয়েই ওই GPT 4.0 কে ট্রেন করা হয়েছে। এই জন্য GPT 4.0 যেই নেগেটিভ রিভিউগুলো আছে এগুলোকে কনসিডার করে এটার যেই ল্যাকিংসগুলো ছিল প্রিভিয়াস জেনারেশনের ওইটাকে কিন্তু ফিল করে আসছে। অ্যান্ড এইখানে প্রথমবারের মতন মাল্টি মোড ক্যাপাবিলিটি ইন্ট্রোডিউস করা হয়। এই মাল্টিমোড ক্যাপাবিলিটির বৈশিষ্ট্য ছিল এইটার মাধ্যমে ChatGPT 4.0 শুধুমাত্র টেক্সট না বরঞ্চ ছবি এবং অডিও ফাইলকেও অ্যাক্সেস করতে পারত। এর ফলে এদের যে জেনারেশনের ক্ষমতা এবং ইউজারদের নিজেদের যেই অ্যাকচুয়াল যে কোয়েশ্চেনটা আছে এটা এক্সপ্রেস করার যেই ক্যাপাসিটি আছে সেটা অনেক বেশি ইনহ্যান্সড হয়ে যায়। এই কারণে এই ভার্সনের গ্রহণযোগ্যতা এত বেশি। ইভেন এটা একটা টেস্টিং এর জন্য খান একাডেমির সাথে ওপেন এআই কোলাবোরেশন করে এটা স্ক্রিন শেয়ার টেকনোলজিকে ইন্ট্রোডিউস করে, যার মাধ্যমে এটা স্ক্রিনের মধ্যে থাকা কোনো কোয়েশ্চেন বা কোনো কিছুকে দেখে এটার সলিউশন করতে আপনাকে হেল্প করতে পারে, যেমনটা এই ভিডিওতে দেখা যাচ্ছে। যদিও এই জিনিসটা শুধুমাত্র টেস্টিং এর জন্য ইউজ করা হয়েছে, বাট এইটা যখন প্রিমিয়াম ইউজার বা ফ্রি ইউজারের জন্য নিয়ে আসা হবে তখন এইটা পার্সোনাল টিউটরিং বা হোম টিউটরিং এর ক্ষেত্রে অনেক বেশি একটা বড় ভূমিকা পালন করবে। এবং অন্য একটা টেস্টিং এ দেখা গেছে যে ChatGPT ইউজারের ফ্রন্ট ক্যামেরাকে অ্যাক্সেস করে যেই সারাউন্ডিং গুলো আছে এইটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হইতেছে এন্ড ইউজারের সাথে এক প্রকার ভিডিও কলের এক্সপিরিয়েন্স ইন্টারোগেট করতে পারতেছে, যেটা আগে শুধুমাত্র ভয়েস ইন্টারাকশনের মধ্যে সীমাবদ্ধ ছিল। GPT-4 এইরকমই অনেকগুলো নতুন সম্ভাবনা দ্বার খুলে দিচ্ছে। অ্যান্ড এইটার মাধ্যমে আরও একটা জিনিসের খুব প্রবণতা বেড়ে গেছে, সেটা হচ্ছে আমি আগেরবার মেনশন করছিলাম GPT-4 কে ইভেনচুয়ালি কোনো ডিজিজ আইডেন্টিফিকেশনের জন্য বা ডায়াগনস্টিকের জন্য ইউজ করা হইতো। অ্যান্ড GPT 4.0 তে এটার ইউজার কেস আরও অনেক বেশি ইনহ্যান্সড হয়েছে। কারণ কি GPT 4.0 ডিরেক্টলি ছবি থেকে কোনো কিছু আইডেন্টিফাই করতে পারে। তাই আপনার যদি কোনো ক্ষত স্থান বা এমন কোনো স্থান থাকে যেটার মধ্যে কোনো ইনফেকশন হয়েছে ওটার ছবি যদি আপনি GPT 4.0 কে পাঠান, তাহলে এইটা অ্যাকচুয়াল যে কজটা আছে আপনার এখানে ইনফেকশন হওয়ার বা আপনার এখানে যেই ক্ষত স্থানটা আছে এইটা যেই কারণটা আছে বা এটা যে ডিজিজটা আছে এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়। অ্যান্ড এটার আইডেন্টিফিকেশনের যে অ্যাকুরেসি রেট আছে ওইটাও মোটামুটি একটা লেভেলে চলে গেছে। কারণ কি এইটা ইভেনচুয়ালি আপনাকে অনেকগুলো পসিবল কেস দিয়ে দেয়। সো এটা ইউজারদের একটা রাফ আইডিয়া নিতে বা একটা রাফ মেডিকেল চেক আপ করাইতে
অনেক বেশি হেল্প করে। তাছাড়াও চ্যাটজিপিটিকে আপনি চাইলে নানাভাবে নানা কাজে ইউজ করতে পারবেন, যেমন এইটা বর্তমানে ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হইতেছে, ইভেন অনেকগুলো মুভির স্ক্রিপ্টিং এর ক্ষেত্রেও এটাকে ইউজ করা হচ্ছে। অ্যান্ড বর্তমানে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এটার কাছ থেকে অনেকগুলো ইনডিরেক্ট হেল্প নেওয়া হইতেছে, যেটা অ্যাকচুয়ালি নতুন একটা সম্ভাবনা ক্রিয়েট করে দিতেছে। ইভেন এই যে ভিডিওটা যেটা বর্তমানে আপনারা দেখতেছেন, যেটা তৈরি করা হয়েছে, এটা স্ক্রিপ্টিং এর কাজে এবং ডাটা কালেকশনের ক্ষেত্রেও চ্যাটজিপিটিকে নানাভাবে ইউজ করা হয়েছে। চ্যাটজিপিটির প্রতিটা ভার্সনে আপগ্রেডেশনের সাথে ওপেনএআই এর উপর একটা নতুন হার্ম বা একটা নতুন টেনশন কাজ করা শুরু করছে, কারণ কি তখন প্রথমবারের মতন এটার ইথিক্যাল কনসিডারেশন এবং যে সেফটি ইস্যু আছে এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠতে থাকে। যেহেতু চ্যাটজিপিটিকে একটা ভাস্ট অ্যামাউন্ট অফ ডাটা ফিড করানো হয়েছে, তাই এর মধ্যে এমন অনেক ইনফরমেশন আছে যেটা পাবলিকের জন্য বা একটা স্পেসিফিক পার্সনের জন্য হার্মফুল হইতে পারে। দ্যাটস ওয়াই এখানে অনেক বেশি ইথিক্যাল কনসিডারেশন এবং সেফটি ইস্যু নিয়ে অনেক বেশি প্রশ্ন করা হয়েছে, এবং চ্যাটজিপিটি প্রতিনিয়ত এই ইস্যুটা নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতেছেন, কাজও করে যেতেছেন। আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে ফিউচারে যত বেশি জেনারেশন আপগ্রেড হবে, তত বেশি এটার যে স্কোপগুলো আছে, এটার ফাঁকফোকরগুলো আছে, যেখান দিয়ে মেইনলি এটার প্রম্পটকে ম্যানিপুলেট করে কোনো ডার্ক কিছু একটা জেনে ফেলা যায়, এটা ধীরে ধীরে অফ হইতে থাকবে। অ্যান্ড আমরা যদি একটু ফিচারের দিকে তাকাই বা প্রত্যেকটা জেনারেশন আপগ্রেডের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এজিআই অ্যাকচুয়ালি অ্যাচিভের জন্য চ্যাটজিপিটি বা ওপেন এআই বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান একেবারে হাত পা ধুয়ে লেগে আছে। অ্যান্ড আমরা দেখতেও পারতেছি, আশঙ্কা করতেও পারতেছি যে মেবি অদূর ভবিষ্যতে এটা অ্যাচিভ করা সম্ভব। বাট বর্তমানে কিছুদিন আগে, কয়েক মাস আগে, যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছিল সেটা হলো সোরা। এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট জানছি যে চ্যাটজিপিটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইউনিক টেক্সট ক্রিয়েট করতে পারবো, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে ইমেজ ক্রিয়েট করতে পারবো, যেটা হচ্ছে ডালি ইর ব্যবহার করে। এছাড়াও অনেকগুলো এআই আছে যেগুলো ভয়েস মিমিক, ফেস সোয়াইপিং ইত্যাদি ইত্যাদি কাজে ইউজ করা হয়। কিন্তু এই প্রথমবারের মতন একটা বিপ্লবী সম্ভাবনার উদ্ঘাটন করে দিছিল ওপেন এআই এই 2024 সালে। সেটা হলো টেক্সট টু ভিডিও মেকিং সিস্টেম, যা ইতিমধ্যেই তাদের সরা নামে লঞ্চ হয়ে গেছে, কিন্তু এটাকে পাবলিক ইউজের জন্য এখনো ওপেন করা হয়নি। কারণ এটা যে ইথিক্যাল কনসিডারেশন আছে বা সেফটির থ্রেট আছে, এটা ভাই পিক লেভেলের। এটা দিয়ে যে কত স্ক্যাম করা সম্ভব এটা ওপেন এআই নিজেও জানে এবং আপনিও আন্দাজ করতে পারতেছি। দ্যাটস ওয়াই সোরা এখনো পর্যন্ত পাবলিকলি অ্যাভেলেবেল না, বাট এইটার অ্যাকচুয়াল ম্যানিফেস্টের যে কাজটা আছে এটা শুরু হয়ে গেছে, যেটা আপনি সোরার ওয়েবসাইটে গেলে কিছু ড্যামো ভিডিও দেখে আন্দাজ করতে পারেন। এবং আমি পার্সোনালি বিলিভ করি যে এআই এর এই উত্থান অ্যাকচুয়ালি মানব মেধারই একটা চমকপ্রদ উদাহরণ, কারণ এই পুরো এআই সিস্টেমটাকে কিন্তু হিউম্যান ব্রেনই ক্রিয়েট করছে। সো এইটা ভাবার কোনো স্কোপই নাই যে হিউম্যান ব্রেনকে অ্যাকচুয়ালি এআই সারপাস করতে পারবে। যদিও এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, বাট এটা ট্রু যে হিউম্যান ব্রেনকে অ্যাকচুয়াল পক্ষে মিমিক করা বা অ্যাকচুয়ালি হিউম্যান ব্রেনের মতন থিঙ্ক করা ইভেন্চুয়ালি এখনও পসিবল না। বাট ইন ফিউচার এটা যে পসিবল হবে না এটারও ঠিকঠাক কোনো গ্যারান্টি নাই, কারণ কি এআই এর যে উত্থান বর্তমান পর্যন্ত এই কয়েক বছরে আমরা দেখছি, 2018 থেকে এই 2024 পর্যন্ত এই 6 বছরে আমরা যেই এআই এর যে উত্থানটা দেখছি বা ওপেন এআই যে আপগ্রেডেশনগুলো দেখছি, বা এছাড়াও বিভিন্ন এআই আছে ইত্যাদি ইত্যাদি ফিল্ডে বর্তমানে এআই এর ইউজ করা হইতেছে। ইভেন অ্যাপেল এবং স্যামসাং তাদের নিজস্ব ফ্ল্যাগশিপ মডেলেও এআই কে বিভিন্নভাবে ইউজ করতেছে এবং এটা ওদের একটা ফিচারিং সাবজেক্ট হয়ে গেছে। তো আমি নিজে বিশ্বাস করি যে এআই উত্থানের বা এআই এর যেই বিপ্লবটা হইতেছে, এআই রেভলিউশনের, এটা মাত্র একটা বিগিনিং। এইটার পুরো স্টোরি আমাদের ফিউচার জেনারেশন দেখবে, অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি জাস্ট শুরু হয়েছে মাত্র। যেরকম কম্পিউটার বিপ্লব শুরু হয়েছিল আজ থেকে আরো প্রায় 1 শতাব্দী আগে, একইভাবে এআই এর মাত্র শুরু হয়েছে বা বিগিনিং হয়েছে, বা এআই রেভলিউশনের যে যাত্রাটা আছে এটা মাত্র শুরু হয়েছে আমাদের এই শতকে। আশা করি ভবিষ্যতে এর আরো বিভিন্ন কাহিনী দেখতে পারবো, এবং কিছু ক্ষেত্রে এটা আমাদের সমাজের জন্য অনেক বেশি হার্মফুল, যেটা আপনারা ইতিমধ্যে গেস করতে পারতেছেন। কিন্তু তার মানে কি এআই অ্যাকচুয়ালি মানুষের জন্য ক্ষতিকর, বা এটা কি অ্যাকচুয়াল হিউম্যানকে রিপ্লেস করতে পারে, বা ভবিষ্যতে এআই কি হিউম্যান জবকে ধ্বংস করে দিবে? এবং এর থেকে বড় প্রশ্ন, আচ্ছা চ্যাটজিপিটি বা অন্যান্য যতগুলো এআই সিস্টেম আছে এগুলো অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, এবং এদেরকে আদৌ হিউম্যানের মতন বুদ্ধিমত্তা আছে? এরা কি প্রকৃতপক্ষে মানুষের মতন চিন্তা ভাবনা করতে পারে? এদের কি নিজস্ব ব্যক্তিত্ব আছে? এই ধরনের হাজার 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 কোয়েশ্চেন আপনাদের মনে আছে। আমি জানি এই সকল কোয়েশ্চেন এবং এআই এর যেই অ্যাকচুয়াল ফান্ডামেন্টালগুলো আছে এবং ওয়ার্কিং প্রসেস আছে, এবং এআই কিভাবে পরবর্তীতে আরও বেশি আপগ্রেড হইতে পারে, অ্যান্ড এটার লিমিটেশনই বা কী কী, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি আসবো নেক্সট ভিডিওতে, যেখানে আমাদের মেইন ফোকাস হবে ডিপলি চ্যাট সিস্টেম বা চ্যাট বট সিস্টেমগুলোকে অ্যানালাইসিস করা এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মডেল এবং তারা কিভাবে কাজ করে এবং তাদেরকে কিভাবে ডেভেলপ করা হয়েছে বা বিল্ড করা হয়েছে বা ট্রেনিং করা হয়েছে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব।
অ্যান্ড এইটা মানুষের জন্য অ্যাকচুয়ালি কতটুকু ক্ষতিকর এবং এইটা থেকে এইটার যে ক্ষতিকর প্রভাব আছে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় অ্যান্ড এইটাকে কিভাবে ডেইলি আমাদের কাজে ইউজ করে নিজেদেরকে একটা আলাদা সুপেরিয়র মোডে নিয়ে যাওয়া যায়, এই সব বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। আর যদি ভিডিও ইতিমধ্যে এসে থাকে তাহলে আপনারা এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।